সাত ননদের সংসারে আমি শুধু ছিলাম একটা কাজের লোক। আমি যে ওই বাড়ির বউ, কেউ এটা মনেই করতো না। আর এর একমাত্র সমস্যা হচ্ছে আমি গরিব ঘরের মেয়ে। আমার নামটা হয়তো অনেকেই জানে না। আমি এক গরিব ঘরের মেয়ে, আর এই পরিচয়টা আজও আমাকে তাড়া করে ফেরে। আমার জন্ম হয়েছিল একটা ভাঙা কুড়ে ঘরে। মা তখন বলেছিল, মেয়ে হইছে রে মেয়ে। চারপাশের লোকজন আফসোস করছিল, গরিব ঘরের মেয়ে হইল। আমার শৈশব বলতে খালি পায়ে স্কুলে যাওয়া, কাঁদতে কাঁদতে খাতা বালির মধ্যে ফেলে আসা, আর রাতে চুপি চুপি মায়ের কোল ধরে কান্না। বাড়ির সবাই বলতো, মেয়ে মানুষের এত লেখাপড়া করে কি হইব, রান্না বান্না শিখো, শ্বশুর বাড়ি সামলাবি। আমি ভিতরে ভিতরে জানতাম আমি কোনোদিন বোঝা হতে চাইনি, শুধু একটু দাম চেয়েছিলাম, একটু সম্মান, একটু ভালোবাসা। কিন্তু এই সমাজ আমাকে শুরুতেই বুঝিয়ে দিয়েছিল, তুই কারো না, তুই একটা দায়িত্ব, একটা ঝামেলা। 18ও হয়নি বয়স, আমাকে তুলে দেওয়া হলো অন্যর হাতে। মা বলল, ভালো ঘর হইছে, মেয়ে সুখে থাকবি। কিন্তু আমি বুঝিনি, ওই ভালো ঘর মানেই সাত ননদের সংসার, এক বেকার স্বামী আর এক চুপচাপ জীবন। বিয়ের রাতে স্বামীর মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল উনি আমার স্বপ্ন হবে, কিন্তু আস্তে আস্তে বুঝলাম উনি তো নিজের স্বপ্নই হারিয়ে ফেলেছেন। ননদটা এক একটা রাজকন্যার মতো চলাফেরা করে, আর আমি যেন কাজের বুয়া। সকালে উঠে রান্না, কাপড়, বাসন, ঝাড়ু, কোনো ধন্যবাদ নেই, বরং তুচ্ছতা। আমি বলতাম, আমি কি কিছু করতে পারি? ওরা হেসে বলতো, তোর মতো গরিবের ঘরে মাইয়া কিছু করব? তোর তো ভাগ্যই ভালো যে আমাদের ঘরের বউ হয়ে এসেছিস, আমাদের অতিষ্ঠ খাবার খাচ্ছিস। তখন বুঝলাম বিয়ের আসল অর্থ কী। এটা আসলে কখনোই বিয়ে না, আমাকে শুধু নিয়ে আসাই হয়েছে তাদের বাড়ির কাজের লোক হিসেবে। সাত ননদের মধ্যে দুই ননদের বিয়ে হয়ে গিয়েছিল অনেক আগেই, তারাও এখন এই বাড়িতে থাকে। তাদের দুইটা করে ছেলে মেয়ে আছে, স্বামীরা বিদেশে থাকে, তাই বেশিরভাগটা সময় বাবার বাড়িতে থাকে। তাদের বাচ্চাদের কাপড় চোপড়, তাদের কাপড় চোপড় সব কিছুই ধুতে হতো। মন চাইলেও বাপের বাড়ি যেতে পারতাম না, কারণ ওই ভাগ্যটা আমার ছিল না। গেলেই ওদের কাছেও আমি বোঝা হয়ে যেতাম। আমাকে থাকতেও দিত না বেশি দিন, কারণ আমি যদি ওইখানে থাকতাম তাহলে এদিকে কাজের মহিলার দায়িত্ব কে পালন করবে, কে তাদেরকে রান্না বান্না করে দিবে, বাসার সব কাজ করবে। আমার স্বামীকে পাঠিয়ে দিত আমাকে আনতে। মনটা চাইতো এখানে 2টা দিন একটু শান্তি করে ঘুমাই, কিন্তু আমার শান্তি তো কোথাও ছিল না। আমি যখন প্রেগনেন্ট হয়ে, আমার সেই দিনের কথাটা আজও মনে পড়ে। সেদিন ইলিশ মাছ নিয়ে এসেছিল। আমি ছোটোবেলা থেকেই শুধু ইলিশ মাছের নাম শুনে এসেছি, বইয়ে পড়েছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। মনটা খুব চাচ্ছিল। আমি নিজেই কেটেছি, নিজেই ধুয়েছি, নিজেই রান্না করেছি, কিন্তু খাওয়ার মতো কোনো সুযোগ ছিল না, কারণ আমার ছোট ননদ ওইখানে দাঁড়িয়েছিল। কত পিস মাছ হচ্ছে, কয়টা মাথা হচ্ছে, সব কিছু সে খেয়াল রাখছিল। আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে, মা, আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছিল, আমি কোনো দিনেও খাইনি, আমি একবার খেতে চাই, আমার জন্য ইলিশ মাছের মাথাটা একটু রেখে দিবেন। আমার ননদ তখনই এসে বলল, এই তোর কি বাপের টাকায় কেনা? যদি খেতে ইচ্ছে করে তোর বাপকে গিয়ে বল, তোর বাপ কি খাওয়াতে পারে না? করে কিনে এনেছি তোকে মাছের মাথা খাওয়ানোর জন্য। আমি কিচ্ছু বললাম না, চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। শুধু চোখের পানি পড়তেছিল, কেন আমি এই কথাটা বললাম। আত্মসম্মান বোধ বলতো আমার তখন কিছুই ছিল না। আর আমার স্বামীকেই বা কে বলবো? তার না আছে টাকা, না আছে আমাকে দেওয়ার মতো কোনো ক্ষমতা। সে শুধু তার বোনদের দায়িত্ব পালন করত। দায়িত্ব বলতে ওদের বোনরা যেটা আনতে বলতো সেটাই নিয়ে আসতো, যেটা করতে বলতো সেটাই করতো। আর গাধার মতো সারাদিন খাটতো, না আমার কোনো কথা শুনতো, না আমাকে কিছু দিতে পারতো। 9টা মাস আমি আমার সন্তানকে পেটে রেখেছিলাম, বাবা হিসেবে কোনো দায়িত্বই সে পালন করেনি, কখনো ডাক্তারের কাছেও যায়নি। আমার মেয়েটা হওয়ার পর পর্যন্ত আমি শুধু সরকারি হাসপাতালে ডাক্তারকে দেখিয়েছি, কোনো বড় ডাক্তারের কাছে কখনো যায়নি। আর যখন আমার মেয়েটা হলো, আমি যেন একটা অভিশপ্ত হয়ে গেলাম। মেয়ে নাকি অভিশাপ? আমার মেয়ে হয়েছিল বলে অনেক কথা শুনতে হয়েছে, 7 জনের 7টা মুখ, সাথে আমার শাশুড়ি তো আছেই। কি বলবো, কোনো কিছুই যেন সহ্য করার মতো না, এমন এক মন কথা বলতো, আমার আর সহ্যই হতো না। শুধু কান্না ছাড়া কোনো কিছু করারই উপায় থাকতো না। আমি কোথায় যাব? মেয়েটাকে নিয়ে কী বা করব? সব কিছুই মুখ বুজে সহ্য করতাম। এমন একদিন হয়েছে আমাকে রান্না করতে যেতে হবে। সেই সময়টায় আমার মেয়েটা খুবই কান্না করেছিল। আবার মেয়েটা হয়েছিল একটু কালো দেখতে, ওর বাবার মতো। ওদের ছেলে যে কালো সেটা কিন্তু ঠিক আছে, এদিকে আমার মেয়েটা কালো হয়েছে বলে অনেক কিছুই আমাকে শুনতে হয়েছে, যে এমনি
তো মেয়ে হয়েছে তার উপরে আবার কালো, এই অভিশাপটাকে এনে আমাদের পরিবারের সব গণ্ডগোল হচ্ছে। তারা একবারও ভাবলো না যে তাদের ভাই বা তার ছেলেই তো কালো, তাহলে আমার মেয়েটাকে কেন বারবার কালো বলতেছিল। আমি যে মা, আমার সহ্য হচ্ছিল না। মেয়েটা তখন সেই সময়টা খাওয়ার জন্য খুবই কান্না করছিল। এদিকে আমার বড় ননদের ছেলে স্কুলে যাবে, তার জন্য নাস্তা বানাতে হবে। একটু দেরি হয়েছে বলে আমাকে একটা থাপ্পড় মেরেছিল। একবারও ভাবলো না যে মেয়েটাকে নেই তাহলেই তো ওর মা গিয়ে আমার ছেলের জন্য রান্না করতে পারবে। ওরা তো কখনো করবেই না, এমনকি আমাকে সাহায্যও করতো না। মেয়েটা হওয়ার আগ পর্যন্ত 4-5টা বছর আমি অনেক সহ্য করেছি, অনেক তাদের দাসত্ব করেছি, অনেক তাদের কাজ করেছি, কিন্তু আর পারছিলাম না। যখন আমার মেয়েটাকে নিয়ে তারা নানান ধরনের কথা বলতো, খারাপ কথা বলতো, এটা যেন আমি মা হয়ে কোনোভাবেই সহ্য করতে পারতেছিলাম না। তাই আমার স্বামী যখন রাতে তার মোবাইলটা রাখতো, আমি ইউটিউবে দেখতাম কিভাবে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ায়। আমি ইউটিউবিং শিখলাম, ইউটিউব দেখে দেখে সেলাইয়ের কাজ শিখলাম। তারপর একটু একটু করে টাকা জমিয়ে একটা সেলাই মেশিন নিয়েছিলাম। আমার সেলাই মেশিন দেখে আমার ননদেরা কত কথা বলেছিল, সব কিছুই চোখ মুখ বুঝে সহ্য করেছিলাম। ইউটিউবে কাপড়ের অর্ডার পাওয়া যায়, সেখান থেকে কিছু অর্ডার নিয়েছিলাম। প্রথমবার আমার কাজ ভালো লেগেছিল, তাই আপুটা আমাকে ভালোবেসে আমার কাজ পছন্দ করে 1,000 টাকা বেশি দিয়েছিল। তখন আমার প্রথম ইনকাম ছিল মাত্র 4,000 টাকা। কত খুশি লাগছিল। প্রথমে আমি আমার মেয়েটাকে গিয়ে একটা নতুন জামা কিনে দিয়েছিলাম, কারণ জন্মের পর থেকে কেউ একটা ভালো জামা দিতে পারেনি। যখন আমার ননদের ছেলেমেয়েরা ভালো দামি দামি কাপড় পরতো, তখন আমারও মন চাইতো আমার মেয়েটাকে যদি একটা ভালো জামা পরাতাম কতই না সুন্দর লাগতো, কিন্তু তখন সামর্থ্য ছিল না। ধীরে ধীরে আমি কাজ করতে লাগলাম, সারাদিন ওদের কাজ করে রাত জেগে সেলাইয়ের কাজ করতাম। এভাবে আমার দিন চলতে লাগলো। এরপর ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম, যেগুলো আমি সেলাই করি, সেলাইয়ের কাজ শেখাতাম। ইউটিউবে একটা গ্রুপ খুললাম, গ্রুপে সেলাইয়ের কাজ শেখাতাম, এদিকে ইউটিউবে ভিডিও ছাড়তাম। এভাবে আমার ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন চলে আসে। আমি মনিটাইজেশন পাই, ইউটিউব থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করি। এখন আমি বেশ ভালো একটা পর্যায়ে আছি। এখন আর তারা কেউ কিছু বলতে পারে না। আমি আমার স্বামীকে নিয়ে আলাদা থাকি, একটা ছোট্ট ভাড়া বাসা নিয়েছি, কারণ তাদের অত্যাচার আমার সহ্য হচ্ছিল না। আমি এদিকে যে টাকা ইনকাম করতেছি এটাও তাদের চোখের সহ্য হচ্ছিল না। আমার স্বামীকে দিয়ে তারা তাদের কাজ করাতে পারতেছিল না, আমাকে দিয়ে বাসার কাজ করাতে পারতেছিল না। এটা তারা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না। আমি আমার স্বামীকে কখনোই বলি না তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে, আমিও নষ্ট করতে চাই না। তারা আমার আপনজন, আমার স্বামীর মা, আমার স্বামীর বোন, কিন্তু তাদের অত্যাচারগুলোর কথা যখন মনে পড়ে তখন খুব খারাপ লাগে। আমার সাথে না হয় বা করলে, কিন্তু আমার ছোট্ট মেয়েটার সাথেও তারা অনেক কিছু করেছে, সেগুলো মনে পড়লে এখনও অনেক খারাপ লাগে। তারা হয়তো কোনো দিন তাদের ভুলটা বুঝতে পারবে তারা আমার সাথে ঠিক কতটা অত্যাচার করেছিল। আমি তাদের জন্য সব সময় দোয়া করব যেন তারা ভালো থাকে। আমি এখানে ডাল ভাত খাই, তারপরেও আমার অনেক সুখ। দিন শেষে তা কারো কটাক্ষ শুনতে হয় না। মেয়েদেরকে বলবো এরকম পরিস্থিতিতে কখনোই ভেঙে পড়ো না, বিকল্প পদ্ধতি ব্যবহার করো, নিজের স্থান পরিবর্তন করো, দেখো যে তোমাদের মূল্যও অনেক। যদি নিজের চেষ্টায় কিছু না করতাম আজকেও আমি তাদের সেই কাজের মেয়ে হিসেবেই থাকতাম, তাদের সব কথা শুনতাম। আমার মেয়েটাও কত কথা শুনতে হতো, কিন্তু আমি ওইখান থেকে বেরিয়ে আজকে নিজের মতো করে বাঁচতেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবে না? আর প্রত্যেকটা শাশুড়ি ননদেরকে বলবো তোমরাও মেয়ে, আমরাও মেয়ে, আমরা শুধু অন্যর বাড়ি থেকে আসি, একটু ভালোবেসে দেখো, আমরা তোমাদের জন্য জীবনও দিয়ে দিতে পারি। কেউ কিন্তু খারাপ না, একটু ভালো ব্যবহার করো। পুরো পরিবারটা কেমন সুন্দর হয়েছে। তোমাদের মা ভালো থাকবে, তোমরা ভালো থাকবে, তোমাদের ভাই ভালো থাকবে, তোমাদের ভাবি ভালো থাকবে, কি সুন্দর একটা পরিবার গঠন হবে। কিন্তু নিজেদের অহংকারের জন্য পুরো পরিবারটাকে তোমরা শেষ করে দিচ্ছ। একটু ভালো হও, জীবনেই বা কতদিন। সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে শেখো।